কোটা সংস্কার নিয়ে টানা আন্দোলন শুরু হয় ৫ জুলাই থেকে। শুরুতে এই আন্দোলন অহিংস হলেও তা সংঘাতপূর্ণ হয়ে ওঠে ১৫ জুলাই থেকে। এরপর থেকেই সহিংসতায় লাশের পর লাশ পড়তে থাকে, নিহত হয় শিক্ষার্থী ও আমজনতা। প্রথমে আন্দোলন প্রতিহত করতে নামেন ছাত্রলীগ ও দলীয় সমর্থকেরা, পরে নামানো হয় পুলিশ, বিজিবি এবং এরপর সেনাবাহিনীকে। সারা দেশে জারি করা হয় কারফিউ। এখন পর্যন্ত এই ঘটনায় ২১২ জন নিহত হয়েছেন বলে জানা যায়। শুরু থেকেই আলোচনায় বসলে আন্দোলন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হতে বলে মনে করেন দেশের বিশিষ্টজনেরা। অথচ সরাসরি আলোচনা না করে নীতি নির্ধারকদের নানা ধরনের মন্তব্যের কারণে পরিস্থিতি আরো জটিল হয়েছে। আবার কেউ কেউ আলোচনায় বসার কথাও বলেছিলেন। পুরো আন্দোলনের সময় জুড়েই নানা জনের উল্লেখযোগ্য মন্তব্য নিয়েই এই প্রতিবেদন। ১ জুলাই সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ৪ জুলাইয়ের মধ্যে আইনিভাবে আমাদের দাবির চূড়ান্ত সুরাহা করতে হবে। এরপরেই ৪ জুলাই বৃহস্পতিবার হাইকোর্টের দেয়া রায় নিয়ে আপিল বিভাগের শুনানিতে দেয়া বক্তব্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, এত আন্দোলন কিসের রাস্তায় শুরু হয়েছে? আন্দোলনের চাপ দিয়ে কি হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করতে পারবেন? এরপরেই সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ২০১৮ সালে কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে ওই বছর নির্বাহী বিভাগ কোটা বাতিল করে যে পরিপত্র জারি করেছিল, আজকের বিচার বিভাগ দিয়ে সেই কোটাকে আবার পুনর্বহাল করা হলো। এটা শিক্ষার্থীদের সঙ্গে একটা প্রহসন। ৮ জুলাই সোমবার সংবাদ সম্মেলনে দেয়া এক বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, কোটা বাতিলের বিষয়টি আদালতে বিচারাধীন, আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করুন। এর পরপরই সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাস করতে হবে। এটা করার দায়িত্ব কেবল নির্বাহী বিভাগ ও সরকারের। কোটা সংস্কার রায় পিছিয়ে নেওয়া হয় আগস্ট মাসে। ছাত্ররা শাহবাগে মিছিলে নামে। তখন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আমি প্রথম দিনেই বলেছিলাম রাস্তায় স্লোগান দিয়ে রায় পরিবর্তন হয় না। ১১ জুলাই বৃহস্পতিবার ওবায়দুল কাদের ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে বলেন, কোটা বিরোধী আন্দোলনকারীরা সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছেন। এটি অনভিপ্রেত ও সম্পূর্ণ বেআইনি। ১৪ জুলাই রোববার প্রধানমন্ত্রী গণভবনে বলেন, কোটা বিষয়ে আমার কিছুর করার নেই। মামলার পর আদালত যে রায় দেন এতে নির্বাহী বিভাগের কিছু করার নেই। আদালতই সমাধান করতে হবে। তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চিনবে না? বা একটা কাজ করতে হলে কার্যনির্বাহীর কাজ কি বিধিমালা বা ধারা থাকে? একটা সরকার কিভাবে চলে সে সম্পর্কে কোনো ধারণা এদের নেই। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? এরপরই ছাত্র জনতা ফুঁসে ওঠে। সেদিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে বিশাল মিছিল বের হয়। স্লোগান ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। ১৫ জুলাই সোমবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, যারা প্রকাশ্যে নিজের আত্মপরিচয়, জন্ম পরিচয়, ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দিয়েছে, এরা সবাই এই যুগের রাজাকার। এই যুগের রাজাকারদের পরিণতি ওই যুগের রাজাকারদের মতোই হবে। ঘৃণা, ধিক্কার আর ক্রোধ এদের প্রতি। রাজাকারের দল তোরা, এই মুহূর্তে বাংলাদেশ ছাড়। এ প্রসঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, কোটা সংস্কার আন্দোলনে যারা আমি রাজাকার স্লোগান দিচ্ছেন তাদের শেষ দেখিয়ে ছাড়ব। এরপরেই ১৭ জুলাই বুধবার জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেন। সেখানে তিনি বলেন, আইনি প্রক্রিয়ায় সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দিবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস, আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচার পাবে। তাদের হতাশ হতে হবে না। তখনই দেশের সংঘাতপূর্ণ অবস্থা নিয়ে জাতিসংঘ থেকে বিবৃতি আসে। নিউ ইয়র্কে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ করা মৌলিক অধিকার। বাংলাদেশ সরকারের উচিত মানুষের এই অধিকার নিশ্চিত করা। 18 জুলাই বৃহস্পতিবার কোটা আন্দোলনকে ঘিরে দেশে সহিংসতার তীব্র মাত্রা শুরু হয়। একের পর এক লাশ পড়তে থাকে। তখন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক বলেন, সব ধরনের সহিংসতা ও বল প্রয়োগ, বিশেষ করে প্রাণহানির ঘটনার অবশ্যই তদন্ত করতে হবে
এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে। সেদিনই জাতীয় সংসদ ভবন এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমরা অবশ্যই কোটা সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে ঐকমত্য পোষণ করেছি। আমরা কোটা সংস্কারের পক্ষে। আন্দোলনকারীদের সঙ্গে সরকার আজই শিক্ষার্থীদের সঙ্গে বসতে রাজি আছে। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের এই প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন। সেদিনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, এতগুলো লাশের উপর দিয়ে আমরা আলোচনায় যাব কিনা, গেলে কিভাবে যাব, কি নিয়ে যাব, তা দিয়ে বিন্দুমাত্র সিদ্ধান্ত আমরা এখনো নেইনি। এগুলো নিয়ে আমরা কথা বলছি। এরপরই শুরু হয় কারফিউ। সেদিনই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। এ প্রসঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, মহাখালীতে দুর্বৃত্তদের আগুনে ডেটা সেন্টার পুড়ে গেছে, সেটা ঠিক করার কাজ চলছে। কবে নাগাদ ইন্টারনেট সেবা চালু হবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। সেদিনই কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশে ছাত্রছাত্রীদের রক্ত ঝরছে, দেশ চরম অস্থিতিশীল পর্যায়ে চলে যাওয়ায় কারফিউ জারি হয়। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা অবশ্যই কারফিউ, এটা নিয়ম অনুযায়ী হবে এবং সেটা শুট অ্যাট সাইট হবে। 23 জুলাই মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, এমন নির্বিচার হত্যাকাণ্ড ব্রিটিশ পাকিস্তান আমলেও হয়নি। 24 জুলাই বুধবার গণভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোটা আন্দোলনকারীদের একদিন জাতির কাছে জবাব দিতে হবে, কেন তারা তাদের দেশে ধ্বংসযজ্ঞের সুযোগ দিল। সেদিনই জুনায়েদ আহমেদ পলক বলেন, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের নিচতলায় পুরোটা পুড়িয়ে দিয়েছে, তার পার্শ্ববর্তী আরেকটি ডেটা সেন্টার আংশিক পুড়িয়ে দিয়েছে, ফলে আইএসপির 70% সার্ভার সেখানে ডাউন হয়ে গেছে। আমরা বেলা 3টা থেকে ধাপে ধাপে এই পরিস্থিতির কারণে রাত 9টায় ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। 26 জুলাই শুক্রবার জুনায়েদ আহমেদ পলক বলেন, সারা দেশে ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। 28 জুলাই রোববার ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল। সেদিনই 6 সমন্বয়ককে তুলে আনা প্রসঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেন, নিরাপত্তার স্বার্থে আমরা 6 সমন্বয়কদের ডিবি হেফাজতে নিয়ে এসেছি। এ নিয়ে গুজব ছড়াতে তিনি নিষেধ করেন। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে অবিলম্বে মুক্তি প্রসঙ্গে করা রিটের শুনানিতে হাইকোর্ট মন্তব্য করেন, জাতিকে নিয়ে মস্করা করেন না, যাকে ধরেন খাবার টেবিলে বসিয়ে দেন। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।